শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আজকের তারকা কথনের আয়োজনে একজন তারকার গল্প আমরা বলবো, যিনি গতানুগতিক সকল তারকার মতো হয়তো বড় পর্দায় আমাদের সামনে নানান রকম গল্প নিয়ে আসেন না, কিন্তু বলতে পারি তার জীবনের গল্পটা একটু অন্যরকম, যা আমাদেরকে, বিশেষ করে নারীদেরকে নানানভাবে অনুপ্রাণিত করেছে। এবং তিনি তার জীবনের নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রমাণ করেছেন এই যে সম্ভাবনাময় পৃথিবী এবং প্রতিটি মানুষের জীবনে যে সুযোগগুলো, সেগুলোর পথে, নিজের স্বপ্নের পথে যদি হাতটি বাড়ানো যায় এবং যথেষ্ট পরিমাণে শ্রম, মেধা, আত্মবিশ্বাস নিয়ে এগোনো যায়, তাহলে আসলে সবগুলো পরিচয় নিজের মাঝে ধারণ করে একজন সফল ব্যক্তিত্ব হওয়া যায়। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি আছেন, তিনি এই প্রজন্মের জন্য বলি কিংবা আমাদের সকল নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম। আমাদের সাথে রয়েছেন আলোকচিত্রী, লেখক এবং আরও একটি পরিচয় তার রয়েছে, নারী উদ্যোক্তা সাবরিনা ইসলাম। শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত, আনন্দিত। এবং আমার মনে হয় যে আজকে এই আলোচনার মধ্য দিয়ে অনেক মানুষ আসলে নিজেদের স্বপ্নের পথে যে হাতছানিটা, সেই দিকে এগোতে আর অনেকখানি সাহস পাবে। আমি কিন্তু পরিচয়ে তিনটি পরিচয় বলেছি আলোকচিত্রী, বলেছি লেখক, বলেছি নারী উদ্যোক্তা। তার মানে এই তিনটি পরিচয় কি আসলে আপনি নিজের মাঝে ধারণ করেন? সবথেকে সুন্দর এবং সবথেকে প্রিয় পরিচয় কোনটা আপনার কাছে? আপাতত বলবো আলোকচিত্রী, কারণ এটা নতুন আমার জন্য। এটা তো আমি যদিও ছোটকাল থেকে ছবি তুলছি, কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছি গত 14-15 বছর থেকে। তো এটার একটা যে নতুনত্ব আছে, ওইটা এখনও এক্সাইটমেন্ট যেটা আছে ওইটা এখনও আছে আমার জন্য। কিন্তু লেখা তো ছোটকাল থেকেই, লেখাটাও অত্যন্ত প্রিয়, এখনও লিখি, হয়তো অতটা পাবলিশ করি না। আর উদ্যোক্তা তো আমি বরাবরই, ওইটা তো আমি ওইটা অত্যন্ত প্রিয় একটা পরিচিতি। তো একটা চুজ করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় যেহেতু ছবি তুলছি এখন, আবার ছবি ব্যাপারটা অত্যন্ত আনন্দময়, একটা অত্যন্ত কি বলবো অ্যাডভেঞ্চারের মতো, সেই জন্য ওইটা এখন খুব ভালো লাগছে। কিন্তু আমার জীবন সবসময় পরিবর্তন হচ্ছে, ওই জন্য আমি বলতে পারবো না যে কোনটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো, কিন্তু আপাতত এটাই। এবং কিন্তু তিনটা পরিচয় কি আসলে আপনি হোল্ড করছেন আসলে, এবং প্রত্যেকটাতেই চেষ্টা করছি বলা চলে। আলোকচিত্রী পরিচয়টা, ফটোগ্রাফার যেটা আমরা বলি, তাই না? এখন অনেক ফটোগ্রাফার রয়েছে, কেউ পোর্ট্রেট ফটোগ্রাফি করে, কেউ হয়তো ওয়াইল্ড লাইফ করছে, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি রয়েছে। তো এখানে নারী ফটোগ্রাফার এবং পুরুষ ফটোগ্রাফার, এটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে আমরা একজন নারীর হাতে ক্যামেরা দেখতে এখনো কেন জানি খুব একটা অভ্যস্ত না। সেখানে 14-15 বছর আগে আপনি এটাকে একটা প্যাশন হিসেবে নিয়ে কাজ করেছেন। জার্নিটা সম্পর্কে জানতে চাই। জার্নি অ্যাকচুয়ালি শুরু হয়েছে অনেক ছোট থাকতে। আমি যখন নাকি 14 বছর বয়স, তখন আমার হাতে একটা ডিসপোজেবল ক্যামেরা এসেছিল। তো ওটা দিয়ে টুকটাক ছবি তুলতাম। তারপরে আস্তে আস্তে একটু বড় হলাম, তখন দামি ক্যামেরা কিনলাম, আমার জন্য তখন অনেক দামি, এখনও তো অত দাম না। ওগুলা দিয়ে ছবি তুলতাম এবং খুব ভালো লাগতো। আমার বরাবরই আমি দেখেছি আমার ওই যে পোর্ট্রেটের চাইতে বেশি আমার ল্যান্ডস্কেপ বেশি পছন্দ ছিল, কারণ আমার বোধহয় ওটা হয়তো আমি ঘুরতে খুব ভালোবাসতাম। আমি অনেক ছোট বয়স থেকেই খুব ট্রাভেল করি। তো ট্রাভেল যখন করি তখন মনে হতো এত সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখলাম, এত সুন্দর একটা নদী দেখলাম, এটা ছবি তুলতে পারতাম সুন্দর করে। তো ছবি তুলতাম। তখনকার দিনে তো ফিল্ম ছিল, তো ফিল্মের তো একটা লিমিটেশন ছিল যে 36 টাকা একটা ফিল্ম থাকতো, তো খরচ ছিল, প্রিন্ট করতে হবে। তো অতটা আগায়নি যতটা এখন আমাদের ডিজিটাল ক্যামেরা এসে হয়েছে। আর নারী ফটোগ্রাফার হিসেবে আমার এখনও কিন্তু একটু সমস্যা হয় এই দেশে, বিশেষ করে আমাদের দেশে। আমি অত্যন্ত গর্বিত, আমাদের এত সুন্দর আলোকচিত্রীরা আছেন, মহিলা যারা নাকি, বিশেষ করে যারা নাকি জার্নালিজমে আছেন, তারা এত সুন্দর, মানে কঠিন কঠিন জায়গায় যে উপস্থিত হন, ছবি তোলেন। আমার বোধহয় আমার বয়সের কারণে হতে পারে, আগে হয়তো আরও অল্প বয়স থাকলে হয়তো আমি আরও সাহস করতাম, এখন আমার মনে হয় আমি ওটা পারবো না। আর ভিড়ের মধ্যে গিয়ে ছবি তোলা, যেমন পুরান ঢাকার মধ্যে গিয়ে অনেক সময় ছবি তুলেছি, কিন্তু একটু কনসিয়াস লাগে, কারণ লোকজন এখনও তাকায়। কিন্তু পুরুষের কোনো সমস্যাই নেই, ওরা যায় সুন্দর ছবি টবি তুলে চলে আসে। আর রিস্কের ব্যাপার থাকে, টাইমিংয়ের ব্যাপার থাকে, যেই টাইমে আমি হয়তো যাবো, ওই টাইমে হয়তো একলা ওরকম জায়গাটায় হয়তো যাওয়াটা
সম্ভব হচ্ছে না, বাইরে সেটা সমস্যা অত হয় না। তো সেটাই আর কি, কিছু সমস্যা তো থাকবেই আমাদের, এবং নারী হিসেবে এই সমস্যাটা আর একটু বেশি, একটু বেশি হয়। আচ্ছা, একটু বেশি, এমনিতে সমাজে। বর্তমান যুগে এই সময়ে ফটোগ্রাফি পেশাটার আসলে সম্ভাবনা কেমন, মানে কেউ ফটোগ্রাফার হতে চাইলে আসলে সেই পেশাটাকে কতটা গুরুত্ব দিয়ে নিতে পারবে? আমার মনে হয় ফটোগ্রাফার হিসাবে মানে ওটা যদি প্রধান জীবিকা হয় তাহলে হয়তো একটু কঠিনই হবে, কারণ আমাদের দেশে তো এখনো অত সেটা হচ্ছে না, মূল্য হয়তো দেওয়া হচ্ছে না। বাইরেও আমি অনেক ফটোগ্রাফারদের সাথে কাজ করি, তো বাইরে ওরা ফটো বিক্রি করে আর কতটা হয়, হয়তো ওই যে যারা নাকি ওয়েডিং ফটোগ্রাফি করে বা কোনো ইভেন্টের করে সেটাতে ওরা ভালো চার্জ করে, খুব ভালো আছে ওখানে। বাংলাদেশেও এখানে অনেকে করছে, ওদের জন্য নিশ্চয়ই একটা নতুন অ্যাভিনিউ এটা। আমার মনে হয় এটা করতে থাকলে বাড়বে, এটার নিশ্চয়ই একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এখন হয়তো যতটা আছে এর চেয়ে আরো অনেক ভালো করতে হবে আমাদের। কিন্তু আপনি যে সেক্টরটা নিয়েছেন, দিস ইজ নট কমার্শিয়াল আসলে। নো আমারটা ঠিক আছে, কমার্শিয়াল, একটা আমারটা ল্যান্ডস্কেপ, শখের। কিন্তু এই শখ নিয়েও কিন্তু আপনি বিভিন্ন রকম প্রদর্শনী বলুন বা মানুষের কাছে পৌঁছে দেয়া আপনার ভাবনাটাকে, তার জন্য চেষ্টা করছেন। আমার জিনিসটা হচ্ছে কি, আমি যখন নাকি ছবি প্রথমে যখন তুলেছি তখন তো কোনো কিছু ছিল না, মানে নিজে তুলেছি, নিজের কাছেই ছিল। কিন্তু আমি যখন নাকি প্রথম এক্সিবিশনটা করি আমি 2018-তে, তার আগে আমি 2012, 13, 14, 15 এত ট্রাভেল করেছিলাম, এত সুন্দর সুন্দর ছবি জমে গেছিলো, তো আমি ওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম, আর আমি সবসময় লিখতাম, তো সাথে একটা ব্লগ লিখতাম। তো ওইটা দেখে আমাকে অনেকেই বলতো যে তোমার এত সুন্দর ছবি, তুমি একটা এক্সিবিশন করো না কেন ওই ছোট স্ক্রিনে, আর আজকাল তো সবাই ফোনেই দেখছে, তো ছোট স্ক্রিনে দেখা যায় না ভালো মতো। তারপরে আমি একটা করলাম, আমি 21 দিনের জন্য আমি কেরালা গেছিলাম, তো কেরালাতে গিয়ে আমি প্রত্যেক দিন একটা করে ছবি তুলতাম আর একটা করে লিখতাম, একটা জার্নালের মতো। তো ওইটা আমি ওই ফেসবুকে দিতাম, তো আমার বন্ধুরা খুব এনজয় করতে পড়তে। তখন আমি যখন ফিরে আসি তখন ডেইলি স্টার থেকে আমাকে অ্যাপ্রোচ করে, এবং এটা ডেইলি স্টারে কিছুদিন ওই ওদের স্যাটারডে লিটারি রিভিউতে ছাপাও হয়। হ্যাঁ, তখন ওইটা দেখে আমাকে আমার শ্বশুর অত্যন্ত এনকারেজ করেন যে তুমি এটা একটা বই হিসাবে ছাপাও। তখন আমি ফার্স্ট আমার কফি টেবিল বুক একটা বের করি, যেখানে ওই ছবিগুলি আর আমার জার্নালটা পুরো আছে। তো তখন ছবি যেটা তুলতাম তার থেকে এখন একটু উন্নতি হয়েছে, তখন তো অত ভালো তুলতামও না, অনেক কিছু জানতাম না। তারপরে আমি করতাম কি, আমি যখনই ট্রাভেল করতাম বাইরে, আমেরিকা গেলাম কি ইউরোপে গেলাম, আমি বিভিন্ন ফটোগ্রাফি গ্রুপের সাথে আমি যুক্ত হই, ওদের খুঁজে বের করি, ওদের সাথে আমি বিভিন্ন খুব অ্যাডভেঞ্চারাস সব জায়গায় যেয়ে ছবি তোলা শুরু করলাম। এটাতে দুটো জিনিস ছিল, অ্যাকচুয়ালি আমার ট্রাভেল করে এমন খুব সুন্দর সুন্দর জায়গা দেখা হয়ে গেল, যেটা নাকি নর্মাল আমরা চিন্তা করি না অতটা এখানে যাব, কারণ যাওয়া দুর্গম রাস্তা, টাইমিং খুব ডিফিকাল্ট টাইমিং, খুব ভোরে উঠতে হয়, রাত থাকতে উঠে ভোরের জন্য অপেক্ষা করতে হয়। আরেকটা হলো যে ইনস্ট্রাক্টর তো একজন থাকেনি, ওনার থেকে তো শিখি, প্লাস যারা বিভিন্ন দেশ থেকে আসেন না তাদের থেকে প্রচুর এক্সপিরিয়েন্স হয়, শেখাটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। তো এইভাবে চলছে আর কি, তাই না? যে ছবির গল্পগুলো বলছি, আসলে আমার খুব দেখতে ইচ্ছা করছে আসলে, এবং আমার দেখাতেও ইচ্ছা করছে যে দর্শকরা ভাবছেন যে কি ছবিগুলো, আমরা একটু দেখে আসতে চাই। সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করেছি, একটু দর্শকদের সাথে নিয়ে দেখবো। চলুন প্রিয় দর্শক। ব্রেথ টেকিং আসলে। আমি জানি না, মানে থাকে আমাদের ওয়ালপেপারে যে ধরনের ছবিগুলো দেখে আমরা অভ্যস্ত, আমার কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাস করতে আসলে কষ্ট হচ্ছিল যে এটা আসলে ক্যামেরা দিয়ে লেন্স দিয়ে এভাবে তোলা হয়েছে ছবিটা। থ্যাংক ইউ। এগুলো বিভিন্ন জায়গার ছবি ছিল এই কালেকশনে। এটা আমার কিছুদিন আগে একটা এক্সিবিশন হলো, এই এক্সিবিশনে ছিল। আমি যেটা বললাম, আমি অ্যাকচুয়ালি 60টা দেশে গেছি
7টা দেশে হ্যাঁ, এখন পর্যন্ত। হ্যাঁ 60। তো আমার প্রথম এক্সিবিশন যখন ছিল ওইটা ছিল পুরো মানে 2018 পর্যন্ত যা যা জায়গায় গেছি ওইটার একটা ওয়ান্ডারলাস্ট নামে একটা এক্সিবিশন হলো। আর এরপরে আমি ওই কফি টেবিল বইটা বের করলাম তখন। তারপরে আমি শুধু ফটোর উপরে 3টা বই ছাপিয়েছি, জাস্ট পিকচার্স, বিভিন্ন ট্রাভেলসের উপরে। আর কিছু যে আমার একটা ছবি আছে শুধু যে আমরা যেটা বলি না যে মিল্কি ওয়ে ছবি, ওই সবের উপরে একটা আছে। আর আরেকটা আছে বিভিন্ন ব্রাজিলের উপরে একটা আছে। তো 2022 সালে গিয়ে আমি ব্রাজিলের উপরে একটা এক্সিবিশন করি, এটা শুধু ব্রাজিল এবং অ্যামাজন রেইন ফরেস্টের উপরে। তো ওই দুইটার উপরে একটা আলাদা ছিল, জাস্ট কনসেন্ট্রেটিং অন দ্যাট। ওকে, অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে বলছিলেন। অ্যামাজন বলতে কিন্তু আমাদের একটা ভীতি রয়েছে যে অ্যামাজনের ভেতরে কি আছে, এখনো অনেক কিছু আনএক্সপ্লোরড, এবং ওই ভেতরে গিয়ে ওখানকার পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে ছবি তোলাটা, এটা নিশ্চয়ই আরেকটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার ছিল। আমি একটু জানতে চাই যে অ্যামাজনের গল্পটা। অ্যামাজনের গল্পটা আমরা ছিলাম খুব একটা মানে ভালো জায়গাতে, হ্যাঁ, একটা রিসোর্টের মতো। তো ওইটা কোনো ভয়ের ছিল না। কিন্তু ওখানেও যেমন আমাদের বলাই হতো যে রাত্রেবেলা যখন আমরা বেরোই তখন যেন ওই যে আমাদের পুরো বাড়ি মানে কটেজ যেটা ছিল ওটা পুরোটা কিন্তু একটা নেট দিয়ে ঘেরা ছিল, কারণ বিরাট বড় মাকড় আসতে পারে, বিভিন্ন ধরনের ইনসেক্ট আসতে পারে। দরজার নিচে বড় একটা রোপের মতো দেওয়া থাকতো যেন সাপ না ঢুকে। যদি আমরা ওইখান থেকে খাবার জায়গা ছিল আলাদা, আমরা যখন খাবার যেতাম তখন বিদ্যুৎ দিয়ে তোমরা হেঁটে যখন বেরোবে তখন মেকশোর যে কিছু ক্রস না করো, সাপ টাপ থাকলে একটু সাবধানে যেও। তো এগুলো ছিল। তারপরে আমরা যেতাম রাত্রেবেলা নদীতে নৌকা করে, নাইট ইয়ের মধ্যে, অ্যামাজনের রাতে নদীতে, হ্যাঁ, এবং কালো পানি, রিও নেগ্রো, কমপ্লিটলি ব্ল্যাক। তো ওর উপরে আমরা যেতাম কোনো আলো টালো ছাড়া। তারপরে আমাদের সাথে যে গাইড থাকতো সে ওই লাইট মারতো যখন, তো ইনফ্রারেড লাইট দিয়ে তখন ওই যে অ্যানিমালস যদি গাছে থাকতো ওইটা আমরা দেখতাম। তো ছবি তোলা খুব দুষ্কর ছিল ওই টাইমে, কারণ আমার তো অত ইকুইপমেন্ট নিয়ে বোটে যাওয়াও যেত না। হ্যাঁ, তো যেটা সবচেয়ে ভীতিকর ছিল আমার জন্য, কারণ আমি মাকড় অত্যন্ত ভয় পাই, প্রচণ্ড ভয় পাই মাকড়সা। তো আমরা একদিন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর আমার অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে না আমার খুব একটা ধারণা ছিল। আমি তো ছবির বই দেখেছি, মানে কমিক্স আর পিকচার্স, খুব বিউটিফুল, কিন্তু ওইখানে কি এটা অত সুন্দর না, মানে এটা খুব ভীতিকর একটা জায়গা। কারণ মানে আমি যখন জঙ্গলের মধ্যে হাঁটছি, কোনো সূর্যের আলো তখনও আসেনি, একটা অনেকক্ষণ হাঁটার পরে একটা জায়গা দিয়ে আলো আসলো, তো খুব ডার্ক, এবং মাটিতে অনেক রকমের পিঁপড়ে, ঢিবি, পোকা মাকড় ইত্যাদি আছে। তারপরে হঠাৎ করে আমার সামনে যে গাইডও আমাকে বললো যে তুমি একটু সরে যাও, কারণ ও জানতো যে আমি ভয় পাই। এত বড় একটা মাকড় ছিল, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ পেটটা। তা আমি করেছি কি, আমি অন্যদিকে তাকিয়ে পাট কয়েকটা ছবি তুলে ফেলেছি, আর আমার দেখতে ভয় লাগে। তো এরকম ছিল, কিন্তু অত্যন্ত মানে এরকম রোমাঞ্চকর অনুভূতি বোধহয় আর কিছুতে হয়নি। আচ্ছা, অ্যামাজন ছাড়া আর কি কোনো ঘটনার কথা মনে পড়ছে যেটাতে আপনার মনে হয়েছে যে ডিফারেন্ট? ডিফারেন্ট তো অনেকগুলি আছে। একটা তো হলো গিয়ে যে আমরা যেটা বলি নর্দার্ন লাইটস, অরোরা বোরিয়ালিস, ওইটা আমি দেখতে গেছিলাম অ্যালাস্কাতে। অ্যালাস্কায় ফেয়ারব্যাঙ্কস নামে একটা জায়গাতে আমরা গেছি। ওইখানে রাত্রে 10টার সময় আমাদের যেতে হতো, আর আমরা তখন মানে এটা মার্চ মাসের শেষের দিকে, তো গায়ে কিন্তু 5-6টা লেয়ার থাকেই, তো এটা গা অত ঠান্ডাটা অত খারাপ লাগতো না, কিন্তু পা জমে যেত, কারণ আমরা ওই রাতে 10টায় যেতাম, ভোরে 5টার সময় আমরা ফিরতাম। তো ওই জায়গাটা একটা জায়গায় আমরা দাঁড়িয়ে সমানে ছবি তুলতাম, কারণ নর্দার্ন লাইটসটা কখন আকাশে আসবে আমরা ঠিক বলতে পারতাম না। তো হঠাৎ দেখা গেলো আমরা 10টার থেকে ক্যামেরা নিয়ে রেডি আছি, 12টার সময় হঠাৎ করে হালকা গ্রিনিশ হয়ে গেলো, এই টাইপের একটা গ্রিন হয়ে গেলো। তারপরে ওটা গ্রিন বসেই আছে, হঠাৎ করে একটু সাদা আসলো, তারপর একটু অন্য একটা কালার আসলো, তারপরে মানে সত্যি আশ্চর্যকর একটা ঘটনা। একদম মনে হচ্ছে কি পর্দা আকাশে, একটা কালারফুল পর্দা, মাসলিনের একটা পর্দা এরম এরম করে দুলছে। তো ওই যে একটা ডান্স একটা, তো ওগুলি আমি ছবি তুলতে তুলতে আমি অনেক সময় ক্যামেরা রেখে খালি দেখতাম যে এটা আমি কী দেখছি, এটা আল্লাহর একটা কীরকম সৃষ্টি, এটা আমি তো কল্পনা করা যায় না। তো এইটা একটা অত্যন্ত মনে গেঁথে আছে। আরেকটা হলো যে আমি এবার ইয়েতে গেলাম, যে মঙ্গোলিয়াতে যে গেলাম, ওখানে মঙ্গোলিয়াতে কাজাক বর্ডারের কাছে ওখানে ওই গোল্ডেন ইগল ওরা ইয়ে করে, পালে, এবং ওই ইগল দিয়ে ওরা ওদের লাইভলিহুডই হলো ইগল দিয়ে ওরা ওই ফারি অ্যানিমালসগুলো ধরে, ফারটাকে দিয়ে ওরা ইয়ে বানায়, ক্যাপ, গ্লাভস এসব বানায়, আর মিটটা ওরা ইগলটাকেই খেতে দেয়। তো ওইটাও একটা যাওয়া, দেখতে পারা, এত দূরে কষ্ট করে আমরা যে গেছি, গাড়ি করে গেছি, কোনো ইয়ে ছিল না, মানে রোড নাই পানির উপর দিয়ে, ইয়ের উপর দিয়ে। এটা অত্যন্ত একটা মানে ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হলো। আর নামিবিয়াতে যে গেলাম না, নামিবিয়া একটা
অপরূপ একটা জায়গা, অদ্ভুত সুন্দর। সেই ওই দ্বিতীয় ছবিটা ছিল নামিবিয়ার, ওখানে যে স্যান্ড ডিউনস ওগুলি একটা আছে বিগ 45 বলে ওটা, 450 মিটার্স হাই। তো এত উঁচু স্যান্ড ডিউনস আর অদ্ভুত জিনিসটা হলো ওর বালুর রঙটা লাল। আর আমরা ভোরে যখন ছবি তুলতে গেছি সূর্যের আলো একদিকে আর একদিকটা একদম পুরো কালো শ্যাডোতে, তো এরকম একটা লাইন উঠে গেছে। তো এই জিনিস যে আমি কোনো দিন দেখতে পারবো, ওখানে গাছ ছিল 900 বছরের পুরনো গাছ, গাছগুলি এখনও দাঁড়িয়ে আছে ওখানে, যেহেতু কোনো ময়েশ্চার নেই ও গাছগুলি এখনও মরেনি, কিন্তু দের 900 ইয়ার্স ওল্ড। তো এইগুলো দেখতে পারা অনেক কঠিন ওইসব জায়গায় যাওয়া, কারণ ওই এত বালুর উপর দিয়ে হাঁটাতে এমনি কষ্ট, আর ওইরকম উঁচু স্যান্ড ডিউনস ক্রস করে ওখানে যেতে হতো। তো এগুলা একটা বিশাল একটা আমার প্রাপ্তি জীবনে। আচ্ছা, দেখা যায় যে একজন আলোকচিত্রী তার জীবনে একটা সেরা ছবি পেতে বছরের পর বছর অপেক্ষা করে বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তাই না? আপনার একটা ছবির গল্প বলুন যার জন্য আসলে আপনাকে অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আমার মনে হয় তাহলে বলতে হবে আমার ওই নর্দার্ন লাইটসের ছবিগুলি। হ্যাঁ, কারণ ওগুলি পাওয়া, আমি যে এত দূর গেলাম অ্যালাস্কাতে গিয়ে, তারপরে ফেয়ারব্যাঙ্কসে যাওয়া, ওখানে গিয়ে আমাদেরকে বলাই হলো যে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ নেচারের উপর ডিপেন্ড করে। যদি বেশি ক্লাউডস থাকে দেখা যাবে না, বেশি বরফ পড়লে দেখা যাবে না। তো আমরা যখন গেলাম, আমরা অত্যন্ত লাকি, আমরা 7 দিনের জন্য গেছিলাম, 6 দিনই আমরা দেখতে পেরেছি। তো কিন্তু ওইটাকে ওই যেটা বললাম, অপেক্ষা, 10টার সময় গিয়ে ক্যামেরা সেট করে বসেই থাকো, কিছু করার নেই। আর ওখানে তো আর কিছু করার নাই, কিছু দেখারও নাই, অন্ধকার। আমরা সমস্ত অন্ধকার করে রাখি যেন আলোটা আসলে যেন ক্যামেরাতে কোনো ডিস্টারবেন্স না হয়, হ্যাঁ, আলোতে। তো ওই বসে থাকা, তারপর ওইটা যখন আসে তখনকার ভিতরে যে অনুভূতি, সেটা বোধহয় আমি কোনোদিনও ভাবে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, ইউ আর সো ফুল অফ লাইফ অ্যান্ড এখন এত বেশি এনার্জেটিক আপনি, এবং প্রত্যেকটা জিনিসকে এত দারুণভাবে ব্যাখ্যা করতে পারেন। আসলে আপনার জীবনের প্রতি বা আপনার কাজের প্রতি এত ভালোবাসা, মূল মন্ত্রটা কি আসলে? মন্ত্র তো আমার মনে হয় যে আমরা না ছোটকাল থেকেই, আমার আব্বা আর আম্মা, আমরা 3 বোন 1 ভাই, 1 বোন মারা গেছেন, আমাদেরকে ওনারা অত্যন্ত ফ্রিডম দিয়েছিলেন। হ্যাঁ, যে কোনো দিনও বলেননি যে তুমি এটা নিয়ে পড়াশোনা করো বা বড় হলে তোমার ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে পারে, কোনো দিনও না। আমার মনে আছে যখন নাকি আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, তখন আব্বা বলছেন যে তুমি কী নিয়ে পড়বে। তো আমি অ্যাপ্লাই করলাম ইংলিশ, ল, সাইকোলজি আর ইন্টারন্যাশনাল রিলেশনস। তো আব্বা বললেন যে কোনটা পড়বে, আমি অ্যাকসেপ্টেড হয়ে গেছি 4টাতেই। তখন আমরা দুজনেই চিন্তা করা হচ্ছে, আমাদের বাসায় কোনো, আমাদের বাড়িতে ফ্যামিলিতে কোনো লয়ার নেই, ঠিক আছে, আমি ল পড়ি, এরকম কোনো নাই যে চাপিয়ে দেয়া না। হ্যাঁ, কোনো চাপ দেওয়া নাই। তো ল পড়লাম, ভালো রেজাল্ট করলাম, পাশ করলাম, কিন্তু বাই দ্যাট টাইম আমি অন্য একটা কাজে ঢুকে গেছিলাম, একটা ভলান্টারি কাজে ঢুকে গেছিলাম, ওই উইমেন এম্পাওয়ারমেন্ট, হ্যান্ডিক্রাফটস, আর্টিজেন্স নিয়ে। তখন আমি ওইটাতে একটা ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে আমি আমেরিকা চলে যাই। তো আমেরিকায় গিয়ে 1 বছর পড়াশোনা করলাম, ওখানে ডিপ্লোমা নিলাম স্মল বিজনেস ম্যানেজমেন্টের উপরে। এসে আবার আমি কারিকায় জয়েন করলাম, যে অর্গানাইজেশনটাতে আমি ইনভলভ ছিলাম। তখন এসে আমার মনে হলো যে না, আমি আর ল বোধহয় প্র্যাকটিস করতে পারবো না, আমি একটু চেঞ্জ করে আমি বিজনেসে ঢুকে যাই। তখন আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA করতে ঢুকে গেলাম। তো এই সাপোর্টগুলি কিন্তু আব্বা আম্মার থেকে সব সময় ছিল, যে ঠিক আছে, এত সময় নষ্ট করে পয়সা খরচ করে তুমি এইটা পড়াশোনা করলে, ল প্র্যাকটিস করলে না, নো প্রবলেম, যেটা তোমার মন চাই সেটা তুমি করো। তো আই থিঙ্ক এই যে একটা উৎসাহ ছিল বরাবর ফ্যামিলির থেকে, নিজেদের ভাই বোনদের মধ্যেও ছিল। তো ওটার থেকেই হয়তো একটা জীবনের প্রতি একটা ভালোবাসা বাড়ে, কাজের প্রতিও ভালোবাসা বাড়ে, উৎসাহ বাড়ে। তো তবুও দেখা যায় যে প্রত্যেকটা মানুষের মাঝেই তো অনেক অনেক সম্ভাবনা থাকে, এবং নারীদের মাঝে আরো বেশি থাকে, আমি বলবো, তাই না? তাদের স্পৃহা বেশি, আকাঙ্ক্ষা, মানে উৎসাহ আরো বেশি। কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আসলে নারীকে অনেক কিছু ছাড়তে হয়, অনেক, সংসারের জন্য, তার সন্তান সন্ততির জন্য, রেসপন্সিবিলিটির জন্য। তো এত কিছু ছেড়ে দিয়েও আসলে সবকিছু কন্টিনিউ করাটা টাফ হয়ে যায়। কিভাবে সম্ভব হবে আসলে নারীরা সবকিছু? অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথম জিনিসটা হলো যে আমরা, আমাদের বাবা মারা যা ছিলেন তারা তো ছিলেনই, এখন আমরা যারা নাকি এখন নতুন প্রজন্ম আসবে বা আসছে, আমরা যারা ইয়াং, যারা বাবা মা, তাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে, সেই সাপোর্টটা দিতে হবে। আমি নিজেকে অত্যন্ত লাকি মনে করি যে আমি অত্যন্ত সাপোর্টিভ একটা ফ্যামিলি থেকে এসেছি। আমার যখন বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আমাকে অত্যন্ত সাপোর্ট দিয়েছে, এবং আমার শ্বশুর শাশুড়িও তাই। হ্যাঁ, তো
তো এটা তো সবার কপালে হয় না, আমি লাকি হয়ে গেছি। কিন্তু আমি তো অনেক দিন আমি মহিলা উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, যে নারী উদ্যোক্তাদের যে সমিতি, তার প্রেসিডেন্ট ছিলাম। আমি অনেক মহিলাদের সাথে কাজ করেছি এবং আমি দেখেছি অনেকের স্টোরি আমি জানি যে এটা ওরা খুব অত্যন্ত সাকসেসফুল এখন, কিন্তু খুব কষ্ট করে সেই জায়গায় আসতে হয়েছে। তো ওরা যদি একটু সাপোর্টটা পেতো না, এই কষ্টটা হতো না। আরেকটা জিনিস হলো, ওরা যদি আমাদের যদি মেন্টরস থাকে, বন্ধু বান্ধব থাকে, আমি যেমন একজনকে মেন্টর হতে পারি একজনের, আমি তাকে সাহসটা দিতে পারি, সেটাও খুব দরকার। তো প্রথম জিনিস হলো যে ফ্যামিলির শিক্ষা, ফ্যামিলি থেকে যেন ছেলেদেরকে শেখাতে হবে যে কিভাবে সম্মান করতে হবে, মেয়েদের সমান মর্যাদা দিতে হবে, মেয়েদেরকেও বলতে হবে যে তোমাদেরও একটা মানে সেই কম্প্রোমাইজিং অ্যাটিটিউডটা লাগবে যে আমি আমারটা করব, কিন্তু আমার অন্যকেও আমার সেই ইয়েটা দিতে হবে। কিন্তু বর্তমানে এই সময়ে এসেও যখন আমরা সমতার কথা বলি, আমরা বলি যে আসলে অধিকারটা যেন আসলে সমানভাবে ট্রিট করা হয়, তখনই আসলে ফেমিনিজমের কথা আসে। আমরা বলি ফেমিনিস্ট, এবং ফেমিনিস্ট শব্দের মাঝেও আসলে একটা নেগেটিভিটি টোন অনেকের মাঝেই চলে আসে। ওয়াই? কেন না, সেটা হওয়ার উচিতই না, কিন্তু এটা আসে। আই এম কমপ্লিটলি ইন এগ্রিমেন্ট উইথ ইউ যে ওই সমতার কথা আসলেই মনে হবে যে এটা আমার পাওয়ার কথা ছিল। এটা তো কথা না। মহিলাদের কথা দেখো, যে আমাদের বিবি খাদিজা, উনি প্রথম ব্যবসায়ী মহিলা। তো সেখানে মহিলারা ব্যবসা করবে বা মহিলারা কোনো কাজ করবে, সমান অধিকার পাবে, সমান বেতন পাবে, সেটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এটা পুরুষতান্ত্রিক একটা মেন্টালিটি থেকে হয়ে আসছে। এবং আমার মনে হয় যে এটাকে সরাতে হলে সেটাই আর কি, যে সবার একসাথে হয়ে মানে ফ্যামিলির সাপোর্ট নিয়ে, বন্ধু বান্ধবের সাপোর্ট নিয়ে, আশেপাশের আমার কমিউনিটি যেন সেই সাপোর্টটা আমাকে, ওই মেয়েটাকে দেয়, সেটার প্রতি আমাদের খুব অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এবং নারীদের এই বিষয় নিয়ে তো আসলে আপনি কাজ করছেন, আপনার একটা আগ্রহ রয়েছে এই ডিসক্রিমিনেশনটা এরেজ করার জন্য, কিংবা নারীরা যেন আপনার মেন্টরশিপের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে, ঠিক আছে, এই বিষয়গুলোতে আপনার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। এই তৈরির পেছনে কারণ কি? কারণ আপনি তো নিজে একটা প্রিভিলেজড ফ্যামিলি থেকে আসলে বড় হয়েছেন, আপনি এমন কোনো প্রতিবন্ধকতা পাননি, তাহলে আপনার মাঝে এই আগ্রহটা কি? আমার মনে হয় যে আমি কাজ করেছি কিন্তু অত্যন্ত আন্ডার প্রিভিলেজ মেয়েদের নিয়ে। আমি যখন নাকি ওই যে বললাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে, আমাদের টিচাররা সব দুটোর পরে ক্লাস করাতে পারতেন, কারণ ওনারা প্র্যাকটিস করতেন। তো আমরা সকালটা আমার ফ্রি ছিল। তো তখন এই এটা 1975 সালের কথা বলছি। তো মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, তখন আমাদের দেশে যে এত লোক শিল্প যেটা আছে, ওগুলি সব একদম ভেঙে চুরে শেষ। তখন ওখানে একটা অর্গানাইজেশন এগিয়ে আসলো, যে বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস কোঅপারেটিভ ফেডারেশন। এটা একটা বাংলাদেশ হস্তশিল্প সমিতি, ওয়ার্কারদের একটা সমবায় সমিতির মতো, যেন ওই ওয়ার্কাররা ডাইরেক্ট একটা মার্কেটিং আউটলেট পেয়ে যায়। তো ওইখানে আমি ভলান্টিয়ার হিসাবে কাজ করতে শুরু করলাম। ওরা একটা আউটলেট শুরু করলো, যেখানে নাকি মিডলম্যান থাকবে না, কোনো মধ্য ব্যক্তিত্ব থাকবে না। ওরা একটা ওয়ার্কার ডাইরেক্ট মালটা এনে শিকা বানাবে বা শোলার টুপি বানাবে, অথবা পটের লক্ষ্মী সরা বানাবে, ওরা এনে ডাইরেক্ট আমাদের ওখানে বিক্রি করতে পারবে। তো এই কাজটা আমি যখন করি, তখন আমি প্রচুর মেয়ে ওয়ার্কারদের সাথে ইন্টারাকশন হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যে আমরা যখন নাকি একটা মেয়ে, সেই এখন তো রূপগঞ্জ কাছে হয়ে গেছে, তখন অনেক দূর ছিল। তো সেখান থেকে সে শিকার বান্ডিল নিয়ে বাসে টাসে করে অনেক কষ্টে আসতো, ওর সাথে কোনো না কোনো একটা পুরুষ থাকতো, হয় ভাই বা স্বামী বা কেউ একজন। তো এসে যখন নাকি আমার সাথে কথা বলছে, বা আমার সাথে যারা আমরা যে একসাথে কাজ করছি আমাদের সাথে কথা বলছে, তখন ও বলবে যে আমি জিজ্ঞেস করবো যে তোমার এই শিকাটা মানে কত দিন লাগলো, বিকজ আমার তো এটা কস্ট বের করতে হবে, কতখানি পার্ট তুমি এটাতে নিয়েছো, কত টাইম লেগেছে। তখন ও বলবো যে ও কিছু বলার আগে ওর স্বামী বলছে যে ও তো এটা কোনো ইয়ে করে না, ও তো সারাদিনে যখন কাজের ফাঁকে ফাঁকে পারে তখন করে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম যে তোমার এখানে কতখানি পাট লেগেছে, তো ওইটার হিসাব হাজব্যান্ড আবার বলছে যে ওইটার হিসাব আমি আপনাকে আলাদা লিখে দিব। তখন আমি বললাম যে ও নিজে তো কথা বলতে পারে, তার ভয়েস কোথায়? তো তার ভয়েসটা কোথায়? তো এইসব আমি দেখতাম, আমি অনেক দেখতাম, এবং আমি দেখতে দেখতে আমার মনে হলো যে আমার একটা ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো যে এদের সাথে কাজ করে এদেরকে কিভাবে আরো, আমার বয়স কিন্তু তখন অনেক কম, তো আমি ওদের সাথে আরো বেশি রিলেট করতে পারতাম, সেই জন্য যে আমিও তো ওই পজিশনে যেতে পারি। আমি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড ওই সেন্সে না, কিন্তু আমার বাবা সরকারি অফিসার ছিলেন, তো আমরাও ওই হিসাব কিতাব করেই চলেছি। তো আমি ওর দুঃখটা খুব ভালো বুঝতাম যে এইভাবে করলে তো হবে না, ওর নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যেরকম সাপোর্টটা পেয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ওরও দাঁড়াতে হবে। তো সেই থেকেই আমার একটা
খুব উৎসাহ ছিল যে ওদের সাথে কাজ করি। ওকে, অনেক ভালো লেগেছে। আসলে সময় কোন দিক থেকে আসলে চলে গেছে আমি নিজেও আসলে ঠাউর করতে পারিনি। আরো অনেক কিছু জানার আপনার কাছ থেকে ছিল। আশা করি পরবর্তীতে কোনো অনুষ্ঠানে অবশ্যই আমি আপনাকে আবারও অত্যন্ত খুশি পাবো। হব যদি ডাকা হয়। খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে অনেক ভালো থাকবেন এবং এভাবেই আসলে অনুপ্রেরণা এবং উৎসাহ হয়ে থাকবেন। আমাদের এই প্রজন্মের জন্য আসলে এটা খুব বেশি দরকার। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বয়স আসলে যে কোনো মানুষের জন্য একটা সংখ্যাই হওয়া উচিত। মূল লক্ষ্যটা হওয়া উচিত যে আমরা স্বপ্নের প্রতি কতটা বেশি বদ্ধপরিকর, সেই স্বপ্নের পথে যেন আমরা ঠিকঠাকভাবে আগাতে পারি, নিজের উপর বিশ্বাস রাখতে পারি। সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।